বিভাজন নীতিটা আমি মনে করিয়ে দিই। আমরা জানি যে এই রোধগুলো শ্রেণীতে এখানে সংযুক্ত করা আছে, এখানে একটা ভোল্টেজ রাখা আছে, বর্তনী ভোল্টেজ। এখন এই রোধটা, এই ভোল্টেজটা যদি হয় 9 ভোল্ট, যদি আমি ধরে নিই যে তিনটা রোধ সমান, তাহলে এখানে 9 ভোল্ট এখান থেকে পজিটিভ সাইড থেকে রওনা দিবে, 9 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে এসে যেহেতু তারা সমান মানের রোধ, তাহলে তারা সমান মানের ভোল্টেজ পাবে। 9 থেকে সে 3 ভোল্ট খরচ করে এটাকে হয়তো আলোক রূপে আমাদেরকে আলোক শক্তি রূপে আমাদেরকে দিয়ে থাকবে। তাহলে 9 থেকে যদি 3 যায়, এখান পর্যন্ত দেখো কোনো রোধ নাই, কোনো রোধ নাই, অর্থাৎ ভোল্টেজ ড্রপ হবে না। যখনই সে এখান থেকে 3 ভোল্ট এটা খরচ করবে, তখন এটা হয়ে যাবে 6 ভোল্ট, 6 ভোল্ট, 6 6 6 6, আবার রোধ। সে যদি 3 ভোল্ট ব্যবহার করে, তাহলে 6 থেকে হয়ে যাবে 3 ভোল্ট খরচ হলে হবে 3 ভোল্ট। তাহলে এখানে থাকবে 3 ভোল্ট, 3 3 3 3, এবং 3 ভোল্ট এখানে এসে এই রোধটা যদি 3 ভোল্টই খরচ করে ফেলে, তাহলে এখানে হবে 0 ভোল্ট। তাহলে 0 0 0 0। তা আমরা অ্যাকচুয়ালি ভোল্টেজ বলতে যেটা বুঝি, 9 ভোল্ট বলতে বুঝি তার এক প্রান্তে থাকবে 9, আরেক প্রান্তে থাকবে 0। আবার যদি কখনো বলা হয় যে 1.5 ভোল্টের একটা ব্যাটারি, এর মানে হচ্ছে তার এক প্রান্তে হয় 1.5 ভোল্ট, আরেক প্রান্তে হয় 0 ভোল্ট। অর্থাৎ পজিটিভ সাইড থেকে যে ভোল্টেজটা রওনা দিবে, সেটা সকল রোধ মিলে সম্পূর্ণ ভোল্টেজটাকেই তাকে গ্রহণ করতে হবে এবং শেষে 0 করে সেট করবে। এখন যদি কোন রোধের সেই লিমিটেশন না থাকে, যে এত ভোল্ট নেওয়ার লিমিটেশন না থাকে, তখন দেখা যায় কি, যে ডিভাইসটা আমরা সংযুক্ত করেছি সেই ডিভাইসটা নষ্ট হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায়। অর্থাৎ মনে করো আমি এখানে 20 ভোল্ট সংযুক্ত করলাম, কিন্তু এরা 3 জন মিলে নিতে পারবে 15 ভোল্ট, তাহলে বাকি 5 ভোল্ট তাদেরকে এক্সট্রা খেতে হচ্ছে। এই এক্সট্রা খেতে গিয়ে এখানে পুরো সার্কিটই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার একটু আমি এখানে যাই, এই রোধটার নাম দিলাম R1, R2, R3, এটার ভোল্টেজের নাম দিলাম V1। এখান থেকে যে ভোল্টেজটা, এখানে যদি 10 ভোল্ট হয়, সে 10 ভোল্টের কিছু অংশ এখানে ব্যয় হবে, কিছু অংশ এখানে, কিছু অংশ এখানে। তাহলে এটা V1, এটা হবে V2, এটা হবে V3। তো এখন আমি যদি বলি যে V2 কত, V2 ভোল্টেজ কত, তা আমরা আগে 910 সিস্টেমে আগের মতো করবো না, এই সিস্টেমটাতে একটু সংক্ষেপে করা যায় অনেকটা। তো V2 কত, V2 ইকুয়াল টু, তুমি লিখবা যে V2 যখন আমি বলবো, তখন V2 এর রোধ হচ্ছে R2, এটাকে উপরে লিখে ফেলবা, আর নিচে যতটা শ্রেণীতে আছে সবগুলোর যোগফল, যতগুলো রোধ আছে সবগুলোর যোগফল ইনটু তারা 3 জন যারা শ্রেণীতে আছে, তারা 3 জন কত ভোল্টেজে সংযুক্ত, V ভোল্টেজে, এখানে V। এই ছিল বিভব বিভাজন নীতির সূত্রটা। এখন এটা দিয়ে আমরা কিছু সার্কিট সলভ করব, দেখি কত ইজিলি সলভ করা যায়। ওকে, তাহলে একটা সার্কিটে চলে যাই।
যে ম্যাথটা। তো এখন আমরা আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে, হলো যে 1 নম্বর প্রশ্ন হলো যে V2, মানে V2 বলতে আমি বোঝাচ্ছি যে 2 ওহমের ভোল্টেজ কত, তারপরে I2 মানে 2 ওহমের প্রবাহ কত, মানে এটার ভোল্টেজ কত, এটার প্রবাহ কত। আরো জানতে যাচ্ছি 2 নম্বর কোশ্চেনে যে V4 হোয়াট, I4 হোয়াট, এবং এদের পাওয়ার বের করবো, ক্ষমতা বের করবো, অর্থাৎ P2 হোয়াট, P4 হোয়াট। এই কোশ্চেনটা আমরা সলভ করবো। আচ্ছা, অর্থাৎ এটা আমরা সলভ করতে পারলে বাকি সব কিছুই সলভ করা যাবে। তো আমরা প্রথমে চলে যাই যে আমরা এটা টেকনিক্যালি কিভাবে করে সলভ করবো। প্রথমে আমরা আমাদের এই প্রশ্নটা তুলে নিব, তুলে তারপর এটাকে আমরা 1 নং দিয়ে রাখবো, 1 নং দিয়ে রাখবো। এবার এটাকে তুল্য রোধে নিয়ে যাব। আচ্ছা, এই দুইটা যেহেতু প্যারালালি আছে বা সমান্তরালে আছে, দুইটার রোধ কি হবে, আমি আগেও পড়েছিলাম যে দুইটা রোধ যদি থাকে উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল হয়, অর্থাৎ আর এই দুইটাকে যোগ করলে আমি কি পাচ্ছি, এই দুইটাকে যোগ আমি এখন করতে যাচ্ছি না, যেহেতু আমাকে 2 ওহম বের করতে বলেছে, তবে মিলাবো না। তো 1 ওহম 2 ওহম আমি এই দুটোকে মিলিয়ে ফেলি। আচ্ছা, মানে আমাদের টার্গেট হচ্ছে সবগুলো যেন শ্রেণীতে চলে আসে, কারণ আমরা বিভব বিভাজন নীতি শিখেছি শ্রেণীর জন্য, তাই আমাদের টার্গেট হচ্ছে সব যেন শ্রেণীতে চলে আসে। তাহলে এই দুইটা তুল্য রোধ হচ্ছে, এই দুইটা তুল্য রোধ আমরা এখন এই সাইড থেকে লিখবো যে এটা একটা নাম দিয়ে বলি আমরা RP, উপরে দুইটার গুণফল 3 × 4 আর নিচে দুইটার যোগফল 3 + 4। এইটা ছিল একটু সংক্ষিপ্ত ফর্মুলা, তো আমরা এখানে লিখে ফেলবো। তারপর ফুল সার্কিটটা ড্র করে দিলাম। আচ্ছা, তো এখন এটাকে সলভ করে বলি। এখানে 12, এখানে হচ্ছে 7। তো 12 ডিভাইডেড বাই যে এটার আমরা রোধ বের করেছি 1.71। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এটা তিনটা, এটার যতগুলো রোধ আছে সবগুলো এখন তোমার শ্রেণীতে নির্দেশ করছে। যেমন দেখো এখানে প্যারালালি ছিল, আমরা শ্রেণীতে নিয়ে আসছি। শ্রেণীতে নিয়ে আসার মানেটা হচ্ছে যেহেতু আমরা তিনজন শ্রেণীতে আছি, আমরা এখানে বিভব বিভাজন নীতি ইউজ করতে পারবো। বিভব বিভাজন নীতি ইউজ করতে হলে অবশ্যই আমাদের তিনটা না, যতগুলো রোধ হবে সবগুলো শ্রেণীতে রাখতে হবে। আচ্ছা, তো এখন আমরা এইটার ভোল্টেজ বের করতে যাচ্ছি। এই যে আমাদের প্রশ্ন ছিল যে V2 কত, I2 কত, P2 কত, মানে এইটার ভোল্টেজ কত। তাহলে এইটার ভোল্টেজ বের করার জন্য আমরা লিখবো 2 ওহম রোধের বিভব V2 = তার রোধ উপরে নিচে হবে তিনটার যোগফল, অর্থাৎ যতগুলো রোধ শ্রেণীতে থাকবে সবার যোগফল 1 + 2 + 1.71 ইনটু তারা কত ভোল্টে সংযুক্ত ইনটু 5, অর্থাৎ তারা এখানে সংযুক্ত হচ্ছে তারা এখানে আমি একটু এটার অ্যান্সারটা একটু দেখি, অ্যান্সারটা কত হচ্ছে। 2 × 5 divided by 4.71, অর্থাৎ এখানে ভোল্টেজটা হচ্ছে 2.12 ভোল্ট। তাহলে আমাদের টার্গেট অনুযায়ী আমরা এটার বিভব জেনে গেলাম 2.12 ভোল্ট। তো বিভব জানি, রোধ জানি, তাহলে এখন অনায়াসে আমরা প্রবাহ বের করে ফেলতে পারবো, কারণ V = IR, I = V/R। তাহলে I হচ্ছে V/R, একটা প্রবাহ, তার ভোল্টেজ বসাও, রোধ বসাও, প্রবাহ পেয়ে যাবো। এখানে এটার অ্যান্সারটা একটু ভুল আছে, সেটা রিভাইশন করে নিই। তো আমার এখানে ভোল্টেজ এসেছিল 2.12, এইটাকে আমি ভাগ দিব 2 দিয়ে,
অর্থাৎ এখানে প্রবাহ হচ্ছে 1.06 অ্যাম্পিয়ার। তো ক্ষমতা কত? ক্ষমতা P ইকুয়াল টু আমরা জানি VI, ভোল্টেজ ইনটু প্রবাহ। তো ভোল্টেজও জানি, প্রবাহ জানি, গুণ করে দাও। তো গুণটা এখানে একটু ভুল আছে, 2.12 ইনটু 1.06 ইনটু 2.12 অর্থাৎ 2.25 ওয়াট। এই হলো আমার প্রথম অংশের প্রমাণ। এবার দ্বিতীয় অংশ চলে যায়। দ্বিতীয় অংশ আমাকে বলেছিল এইটার ভোল্টেজ কত, প্রবাহ কত, পাওয়ার কত। আচ্ছা, তো এখন আমি একটু এখানে তোমাকে বলি যে আমরা জানি যে শ্রেণীতে বিভব ভাগ হয়ে যায়, কিন্তু সমান্তরালে বিভব কখনো ভাগ হয় না। এখানে যদি এটা যদি 10 ভোল্টে সংযুক্ত থাকে, যেহেতু তার সমান্তরালে সে আছে, তাহলে এটা 10 ভোল্ট হলে এটাও কি হবে? 10 ভোল্ট হবে। এটা 5 ভোল্ট হলে এটাও 5 ভোল্টই হবে। তাহলে আমি যদি এটার বিভব জানতে পারি, আমাকে এখন এটার বিভব জানতে হবে। এটার বিভব যদি জানতে পারি, এটার বিভব যদি 5 আসে, তাহলে এটা কত? 5। তাহলে এটা জানা মানে এটা জানা। তাহলে আমি একটা কাজ করি, যেহেতু অলরেডি এরা শ্রেণীতে আছে, তাহলে আমরা এখানে বিভব বিভাজ্য নীতি ব্যবহার করে আরপি এর বিভব বের করে ফেলতে পারবো। তাহলে আরপি মানে হচ্ছে 1.71 ওহম। 1.71 ওহম এর বিভব, অর্থাৎ চিত্র 2 হতে সেটা নিচ্ছি, সেটার নাম দিলাম ভি প্রাইম। তাহলে তার রোধ থাকবে উপরে, নিচে হবে যতগুলো রোধ শ্রেণীতে ছিল সবার যোগফল 1 প্লাস 2 প্লাস এটা ইনটু তারা যত ভোল্টেজে কানেক্টেড ছিল 5 ভোল্টে। তাহলে আমরা এটা পেলাম কত? 1.81। তাহলে এটা যদি 1.81 হয়, তাহলে 4 ওহম রোধের বিভব হবে 1.81। তাহলে তার বিভব জানলাম, রোধ জানি, প্রবাহ সেম ভাবে বের করে ফেলো, পাওয়ার সেম ভাবে বের করে ফেলো। এই হচ্ছে অ্যান্সারটা। এবার এটা ব্যবহার করে তুমি এখানে বইয়ের অনেকগুলো অঙ্ক করতে পারবা। এখন আমরা আরেকটা সেকশনে চলে যাবো, সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। এই সূত্র সংক্রান্ত যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো এখন আমরা দেখবো। তো জুলের তাপীয় ক্রিয়ার সূত্রটা ছিল যে H equal to I square R T। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় যে কোনো তারে, যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসে। যেমন দেখো, যদি একটা যদি তার হয়, যদি একটা তার হয়, এই তার এবং তারটা যদি রোধ তার হয়, অর্থাৎ বাধা দেয়। আমরা জানি সকল তারই বাধা দেয়, কোনটা কম দেয়, কোনটা বেশি দেয়। তবে এই তারটা যদি তার বাধার পরিমাণ যদি বেশি হয়, তাহলে কি কি হতে পারে, বা কম হলে কি কি হতে পারে? আমি যদি এটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ পাস করি, তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তারটার মধ্যে, সেখানে যদি 5 অ্যাম্পিয়ার পাস করি, তাহলে এর চেয়ে বেশি তাপ উৎপন্ন হবে। আবার এই তারটার রোধ যদি বিশাল অনেক বেশি হয়, এটা আমি সিম্বল দিলাম যে এই রোধটার রোধ বেশি, এই রোধটার কম। তো যদি প্রবাহ সেম প্রবাহ যদি আমি সেন্ড করি 1 অ্যাম্পিয়ার, তাহলে দেখা যাবে যা রোধ বেশি সেখানে তাপ উৎপন্ন বেশি, এটা রোধ কম, তাপ উৎপন্ন কম। তো যে বেশি বাধা দিবে সেখানে তাপ বেশি উৎপন্ন হবে। আবার এইটা যদি আমি 1 মিনিট ধরে যে পরিমাণ তাপ দিব, সে 1 মিনিট ধরে যে পরিমাণ প্রবাহ দিব, সে 1 মিনিট ধরে যদি এখানেও সেম প্রবাহ দিই, তাহলে আমরা এখানে অবশ্যই রোধের কারণে, এটা রোধ যেহেতু বেশি, রোধের কারণে এটার তাপ প্রবাহ বেশি। আবার এমন হতে পারে, এটাকে আমি 1 সেকেন্ড দিলাম, যে 1 সেকেন্ড প্রবাহ দিলাম, আর এখানে দিলাম 5 ঘন্টা। সময় বেশি হওয়ার কারণে এখানে তাপ উৎপন্ন তাপ হবে বেশি। তাহলে বলা যাচ্ছে প্রবাহ বেশি হলে উৎপন্ন তাপ বেশি, রোধ বেশি হলে উৎপন্ন তাপ বেশি, এবং সময় বেশি হলে উৎপন্ন তাপ বেশি। তাহলে এবার আমরা একটা ম্যাথমেটিক্সে চলে যাই। যেমন এখানে একটা পাত্র রাখা আছে, তার মধ্যে আছে পানি, এবং এই পানিটাকে আমি একটা হিটার দিয়ে পানিটাকে উত্তপ্ত করতে চাচ্ছি। তো এটাকে আমি প্লাগ ইন করবো। এটার রোধ আমি বলে দিলাম যে 100 ওহম।
এখানে প্রবাহ দেওয়া হচ্ছে, সাপ্লাই থেকে প্রবাহ দেওয়া হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এবং এখানে সময় দেওয়া হচ্ছে, আমি এটাকে 30 সেকেন্ড ধরে সুইচ অন রাখবো, গরম করার জন্য 30 সেকেন্ড ধরে সুইচটা অন রাখবো। আচ্ছা, তাহলে আর দেওয়া যেতে পারে এখানে পানি কি পরিমাণ আছে। আমি এখানে বললাম যে এখানে পানি আছে 2 কেজি, পানি আছে 2 কেজি। আচ্ছা, প্রশ্নটা হলো আমি এই হিটারটা ইউজ করে, তোমরা এগুলো বাসা বাড়িতে অনেক সময় দেখেছো যে অনেক সময় ভাত রান্না করে বা অনেক সময় গরম পানি করো বা অনেক সময় চা গরম করে, এগুলো ছোট ছোট ডিভাইস পাওয়া যায়, প্লাগ ইন করে কাপের মধ্যে ছিঁড়ে দিলে এটা অটোমেটিক পানিটা গরম হয়। তো এটা কি হয়, আমরা সেখানে প্লাগ ইন করি, সেখান থেকে প্রবাহ আসে, ওই ডিভাইসটার একটা রোধ থাকে, রোধ থেকে তাপ উৎপন্ন হয়, সেই তাপটা পানি গ্রহণ করে এবং পানি গ্রহণ করে তার তাপমাত্রাটা বাড়ায়। তো এখন এখানে প্রশ্নটা হচ্ছে প্রবাহ যাচ্ছে, তারপর রোদ দিয়ে দিলাম, সময় দিয়ে দিলাম, 2 কেজি পানির তাপমাত্রা এই 30 সেকেন্ড ধরে যদি আমি এই ডিভাইসটা অন রাখি, তাহলে 2 কেজি পানির তাপমাত্রা কত হবে? 2 কেজি পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে এই জায়গায় যেহেতু আমি ডিভাইসটাকে সারাক্ষণ এখানে আমি 30 সেকেন্ড ধরে অন রাখছি, তাহলে কতটুকু পাবে? এটা হচ্ছে আমার অ্যান্সারটা। তোমরা 9 একটা জিনিস পড়ে আসছো, সেটা হচ্ছে পানি কর্তৃক গৃহীত তাপ। তোমরা 9 একটা পড়ে আসছো, পানি কর্তৃক গৃহীত তাপ, অর্থাৎ সেটা পড়ে আসছো Q = ms ডেল্টা থিটা। তাহলে m ছিল ভর, পানির ভর, s হচ্ছে পানির আপেক্ষিক তাপ, ডেল্টা থিটা হচ্ছে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেল। তো আমরা জানি যে এটা আমরা জানি এটা 4200, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হলো পানি কর্তৃক গৃহীত তাপ, পানি এই তাপ কোত্থেকে পাবে? আমি প্লাগ ইন করলে সেখান থেকে ডিভাইসটা তাপ উৎপন্ন করবে, সেই তাপটাই তো পানিটা গ্রহণ করবে। তাহলে কি আমি বলতে পারি যে আমরা মাত্র যেটা শিখলাম যে তড়িৎ ব্যবহার করে যে উৎপন্ন তাপ H = I²RT, এই H হচ্ছে উৎপন্ন তাপ, আবার পানি কর্তৃক গৃহীত তাপ, যেটা উৎপন্ন হবে সেটাই তো গৃহীত হবে, যে তাপটা উৎপন্ন হবে সেটাই গৃহীত হবে। তাহলে আমি বলতে পারি যে Q = H, অর্থাৎ সূত্রটা আমার হয়ে যাচ্ছে যে ms ডেল্টা থিটা = I²RT। তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারি ms ডেল্টা থিটা = I²RT, মানে এই সূত্রটা আমি ইউজ করতে পারি পানির তাপ বাড়ানোর জন্য। তো আমি দেখি কি আমাকে বলেছে যে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, অর্থাৎ ডেল্টা থিটাটা কত। তো ডেল্টা থিটা = I²RT বাই ms। তুমি এখানে I এর মান জানো, I হচ্ছে 5, রোধ হচ্ছে 100 টাইম 30 সেকেন্ড, 2 কেজি 4200, এই হচ্ছে অ্যান্সার। এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে, তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা। আচ্ছা, তাহলে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র সংক্রান্ত একটা ম্যাথ দেখিয়েছি, আশা করি এই সেম কথাগুলো ঘুরিয়ে গেছি, এখানে কিছু কয়েকটা ম্যাথ আছে, একটু করে নিবা তোমরা। আচ্ছা, আমি আবার একটু হুইটস্টোন ব্রিজে চলে যাই। ওকে, আমি এবার একটু হুইটস্টোন ব্রিজে চলে যাবো এখন। হুইটস্টোন ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ। আচ্ছা, এই কনসেপ্টটা একটু দেখো সবাই, যে এই কনসেপ্টটা হচ্ছে এখানে আচ্ছা, এখানে 4টা রোধ P Q R S, P Q এখানে আছে শ্রেণীতে, R S আছে শ্রেণীতে, এবং এই পুরাটা সার্কিটে আছে V ভোল্টে। তো হুইটস্টোন
উনি যেটা দেখতে পেলেন যখন এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, যদি এই তুমি পি, এটা কিন্তু একটা রোধের মান, এটা একটা রোধ, তুমি যদি পি কে কিউ দ্বারা ভাগ করো, আবার তুমি যদি আর কে এস দ্বারা ভাগ করো, এইটার ভাগফল যদি সমান হয়ে যায়, তাহলে এই ব্রাঞ্চে তুমি একটা গ্যালভানোমিটার যদি সংযুক্ত করো, গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করা। তাহলে তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করা এবং বিভব পার্থক্য দেখানো, দুইটা কাজই করা যায় টার্কি দিয়ে, বিভব পার্থক্য দেখানো। তাহলে গ্যালভানোমিটারটা যে কাজটা করবে, তুমি যদি দেখো যে পি বাই কিউ এবং আর বাই এস দুইটার ভাগফল যদি সমান হয়ে যায় এবং এই দুই প্রান্তে যদি একটা গ্যালভানোমিটার তুমি কানেক্ট করে দাও, তুমি দেখবা যে গ্যালভানোমিটারের কাঁটা নড়ছে না। তার মানে তোমার কাছে মনে হবে কোনো প্রবাহ যাচ্ছে না, বাট তুমি যদি এখানে ধরো তুমি শক খাবা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যদি পি বাই কিউ আর বাই এস সমান না হয়, তখন গ্যালভানোমিটারের কাঁটা সংযুক্ত করলে এই কাঁটাটা নড়বে, অর্থাৎ এই কাঁটাটা বিক্ষিপ্ত হবে এবং তোমাকে বুঝাবে এখানে তড়িতের উপস্থিতি। কিন্তু যদি এইটার ভাগফল সমান হয়ে যায়, তাহলে সেখানে জি এর মান আসবে 0, অর্থাৎ সেখানে যদি তুমি হাত দিয়ে স্পর্শ করো, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে যদি হাত দিয়ে স্পর্শ করো, তুমি কোনো শক পাবা না। আচ্ছা, তাহলে এবার আমি একটু এটার সঙ্গে কিছু অঙ্কন করি। যেমন আমি পি কিউ আর এস কে চেঞ্জ করে আমি এখন দিয়ে দিলাম 10, 50, 20, 100। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে এখানে গ্যালভানোমিটার কাঁটাটি নড়বে কিনা, গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে কিনা, এই সিচুয়েশনে তো আমরা যে চেকটা করব, যে আমরা এইভাবে চেক করব 10 ডিভাইডেড বাই 50, আবার এখানে চেক করব 20 ডিভাইডেড বাই 100, এটা 1/5, এটা 1/5, লেফট হ্যান্ড সাইড, right hand side, left hand side equal to right hand side, অর্থাৎ গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না, জি আসবে 0, অর্থাৎ জি এর মধ্যে কোনো প্রবাহ যাবে না, জি বিক্ষিপ্ত হবে না, মানে জি 0 লেখা যাবে না। এখানে জাস্ট আমি একটু সিম্বল ইউজ করলাম যে এখানে বিক্ষেপ হবে না, বিক্ষেপ দিবে না, জি বা এর কাঁটা, গ্যালভানোমিটারের কাঁটা কোনো বিক্ষেপ দিবে না। আচ্ছা, তো এটা সংক্রান্ত আর কিছু অঙ্ক দেখি। এখন তোমাকে এটা বলা হলো, এটাকে এখানে দেওয়া হলো 50 ওহম, বলা হলো যে এটাকে বলা হয়, মনে রাখবা একটা জিনিস, যে এটা প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয়, চতুর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অলওয়েজ এই সিকোয়েন্সে থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এবং প্রশ্নে যখন চতুর্থ বাহু বলা হবে তখন এটাকে ধরে নিবা, তৃতীয় বাহু বললে এটা, দ্বিতীয় হলে এটা, প্রথম হলে এইটা, উল্টাপাল্টা বলা যাবে না। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি চতুর্থ, প্রশ্নটা হচ্ছে চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে সংযুক্ত করলে জি বিক্ষেপ দিবে না। চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে সংযুক্ত করলে জি বিক্ষেপ দিবে না, এইটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, একটু লক্ষ্য করো তো, তুমি চাইলে এটা বা এটা বলতে পারো, এটা বা এটা বলতে পারো। যখন তুমি এটা বা এটা বলবা, তখন সেই ক্ষেত্রে ধরে নিবে এটা বা এটা, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে ভাগ করলে এই পাশ থেকে এই পাশে ভাগ করবা। আবার যদি মনে হয় যে না আমার ভাগটা এটা সহজ, তাহলে এটা দিয়ে এটা যদি ভাগ করো, তুমি এইভাবে যদি ভাগ করো 50/10, তাহলে ভাগ করতে হবে এটা বাই এটা, সিকোয়েন্সটা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি আবার একটু দেখে নেই যে এই ক্ষেত্রে কি হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি
10-এর 5 গুণ হচ্ছে 50, তাহলে 20-এর 5 গুণ 100, তাহলে এখানে যদি 100 ওহম হতো তাহলে জি বিক্ষেপ দিত না, বাট সেখানে কম আছে। তা আমরা জানি যে রোধের মান কম থাকলে বাড়াতে হলে সেখানে শ্রেণীতে যুক্ত করে দাও। কিভাবে সংযুক্ত করলে, মানে শ্রেণীতে না সমান্তরালে, কিভাবে সংযুক্ত করলে, শ্রেণীতে না সমান্তরালে, অর্থাৎ এখানে 100% শিওর এখানে একটা শ্রেণীতে একটা রোধ যুক্ত করতে হবে। রোধটার নাম দিয়ে দিলাম এক্স মানের রোধ, ধরলাম যে এটা এক্স। জানি না যে আসলে কত রোধ দিতে হবে, যদিও আমরা মুখে মুখে বলতে পারি যে 50 লাগবে, কারণ এখানে 50 আছে, এখানে যদি 50 হয়, শ্রেণীতে যেহেতু যোগ হয় তাহলে দুইটা মিলে 100 হবে। 100 হলেই তো এটা 5 গুণ, এটা যত গুণ হবে এটা তত গুণ হতে হবে, তাহলে জি শূন্য আসবে বা কাটা বিক্ষেপ দিবে না। তাহলে আমরা সেটা জানি না, আমরা সেটা ম্যাথমেটিক্স এর আকারে করব। এখন দেখি, তো আমরা এখানে অ্যান্সারটা এভাবে লিখবো যে মনে করি এক্স মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। আচ্ছা, তো দুইটা মিলে কত হবে সেটাকে আমাদের বের করতে হবে, যে এই বাহুটাতে মানে এই টোটাল চতুর্থ বাহুতে লাগে কত সেটা আমরা বের করে নিই। তো আমরা একটু দেখি, আমরা জানি পি বাই কিউ আর বাই এস, আমাদের চতুর্থ বাহুতে লাগে কত, এস ইকুয়াল টু পি কিউ আর কিউ বাই পি। অর্থাৎ তুমি এখানে মানগুলো বসিয়ে দেখো, তুমি এখানে বাবা পি কিন্তু এখানে ফিক্সড, এটা সবসময় হলো পি, এটা কিউ, এটা আর, এটা এস। তাহলে আর হচ্ছে 20, কিউ হচ্ছে 50, 20 50, 20 50 10, অর্থাৎ 100 ওহম লাগে। তার মানে চতুর্থ বাহুতে লাগে কত, 100। চতুর্থ বাহুতে লাগে 100। তোমরা একটা কাজ করবা, তোমরা এই যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা প্রথমে না লিখে, আমরা জানি এটা লিখে তারপরে লিখবা এটা, অর্থাৎ এই লাইনটা তোমরা দ্বিতীয় অংশে লিখবা, তাহলে এটা সাজানোটা সুন্দর হয়। তাহলে মনে করি যে এক্স মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, কিন্তু যুক্ত করতে হবে, তবে যুক্ত করার পর কত হতে হবে, 100। তো দুইটা রোধ যুক্ত করার পর 100 হতে হবে। তো দুইটা রোধ যুক্ত করলে যেটা পাচ্ছি সেটাই তো তুল্যরোধ, অর্থাৎ যেটা শ্রেণী আবার আর এস ইকুয়াল টু 50 প্লাস এক্স। মাত্র শিখলাম যে পুরো বাহুতে কত লাগে, 100 লাগে, কিন্তু এই 100 লাগে, কিন্তু কত ওহম সংযুক্ত করলে 100 হবে সেটা এখানে এক্স এর মানটা বের করবো। অর্থাৎ আর এস এর মান হবে 100, কারণ আমাদের লাগে কত, 100 লাগে, দুইটা মিলে 100 লাগে, মানে তুল্যরোধ 100। 50 প্লাস এক্স, সুতরাং এক্স ইকুয়াল টু 50 ওহম। অ্যান্সারটা হচ্ছে 50 ওহম মানের রোধ সংযুক্ত করলে, শ্রেণীতে সংযুক্ত করলে এখানে জি এর মান শূন্য পাওয়া যাবে, বা গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দিবে না। সেভাবে এখন আরেকটা বলবো, এখন আরেকটা বলে দিলি আমরা। ওকে, আরেকটা দেখো, এটা যেটা হচ্ছে চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে জি বিক্ষেপ দিবে না, জি
বিক্ষেপ দিবে না। ওকে, এইটা আমাদের এখন লাগবে। একটু লক্ষ্য করো, 2 দুগুণে এখানে হচ্ছে 2 দুগুণ আমরা জানি যে 4, এটা দ্বিগুণ, তাহলে 5 এর দ্বিগুণ হতে হবে তাকে, তা 5 এর দ্বিগুণ তো 10, পাশে এখানে 100 বেশি দেওয়া আছে। আমরা জানি শ্রেণীতে রোধের মান বাড়ে, সমান্তরালে রোধ যুক্ত করলে সেটা মান কমে যায়, কারণ আমরা শিখেছিলাম যে সমান্তরালে যদি দুইটা 10 10 হয় তাহলে তো রোধ হয় কত 5, তার মানে সমান্তরালে কমে, কিন্তু শ্রেণীতে যুক্ত করলে সেটা 20 হয়ে যেত। তাহলে আমার এখানে কমাতে হবে, তাহলে আমি যেটা যুক্ত করব সেটা অবশ্যই হতে হবে সমান্তরালে। এখন আমি দেখি যে আমাদের চতুর্থ বাহুতে লাগে কত। আমরা জানি P/Q R/S, তো S = R/Q/P, এবং তুমি এটার অ্যান্সার পাবা 10, অর্থাৎ চতুর্থ বাহুতে লাগে 10, অর্থাৎ কমাতে হলে সমান্তরালে যুক্ত করতে হয়। তাহলে লিখব মনে করি X মানের রোধ, সমান্তরালে যুক্ত করতে হবে। মনে করি X মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে অর্থাৎ আমি বলতে যাচ্ছি এই অংশটা এটা সমান্তরাল, কিন্তু তাহলে এখন সমান্তরাল সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ দুইটা মিলে কত হতে হবে সেটা জানি, 10 হতে হবে। তাহলে আমরা সমান্তরাল সূত্র জানি, আবার 1/RP 1/20 প্লাস 1/X, অর্থাৎ দুইটা মিলে আমাকে দিবে কত 10। তা আমি যদি এটাকে একটু করি, যে আমার লাগবে X এর মান লাগে 1/RP মাইনাস 1/20। RP এর মান কিন্তু আমি জানি, কারণ দুইটা মিলে কত হতে হবে 10 হতে হবে, দুইটা মিলে 10, এটাই তো তুলরোধ, RP তো তুলরোধ বোঝাচ্ছে। তাহলে 10 মাইনাস 1/20, অর্থাৎ তুমি এটাকে কি করলে তুমি পাবা X এর মান 10 পাবা, কারণ সরি X এর মান তুমি পাবা মেবি 20 পাবা, 20 অ্যান্সারটা। কারণ একটু দেখো চেক করে বোঝা যায়, এটা 20 এটা 20 মিলে কত হবে 10 হবে, তো আমার তো 10 দরকার বিক্ষেপ বন্ধ করতে হলে। এটাই হচ্ছে